ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের আজকের টপিক হচ্ছে ন্যারেশন চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমেই তোমাদের রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, ইম্পারেটিভ সেন্টেন্সের ফাংশনটা কি, ফাংশনিং অফ ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে বেসিক্যালি তোমাদের যে কোনো ধরনের রিপোর্টেড স্পিচ, সেইটা যদি কিছু স্পেসিফিক ইনস্ট্রাকশন ফলো করে, তখন সেই স্পেসিফিক ইনস্ট্রাকশনের বেসিসে আমরা তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। এবং সেই স্পেসিফিক ইনস্ট্রাকশনসগুলো কি কি? কমান্ড, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, প্রপোজাল, আরও কত কি। কমান্ড মানে হচ্ছে সাধারণত কোনো নির্দেশমূলক যদি আমরা প্রস্তাবনা দিই, তখন আমরা তাকে কমান্ড বলব। এনি কাইন্ড অফ কমান্ড, ইট মে বি লাইক a commander general command his wing to go forward in the battle, সেক্ষেত্রে আমরা কমান্ড ইউজ করলাম। তো ইট ইজ আ কমান্ডিং সেন্টেন্স, যেটাও কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। অর্ডার, হোয়াট ইজ অর্ডার? অর্ডার মিন্স হেয়ার টু রেফার এনি কাইন্ড অফ অর্ডার। তুমি যদি কোনো ফরমান বা ইচ্ছা কোনো আদেশমূলকভাবে প্রস্তাবিত করো, তখন আমরা তাকে অর্ডার বলতে পারি। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, ইট মে বি অর্ডার। or come in or get out, all are a kind of a order gesture. Request, if please is added in a sentence, যদি আমরা বাক্যের মধ্যে প্লিজ যুক্ত করে দিতে পারি, তাহলে দেখবে বাক্যটার মধ্যে একটা রিকোয়েস্ট সেন্স এসে যাচ্ছে, অনুরোধ এসে যাচ্ছে। তাহলে অনুরোধমূলক হলে আমরা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। Then advice, any kind of advice, life lesson advice or any educational suggestions or various kind of suggestions to any stage of life, আমরা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনেরই সাজেশনস তোমাদের দিই না কেন, that would be a advice। এবং এই অ্যাডভাইসটা আমাদের কিন্তু এক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সেরই রূপ বলতে পারো। And now another one is proposal. Proposal কি? প্রপোজাল সাধারণত বলতে পারো যে কোনো প্রস্তাবনা তুমি যদি প্রস্তাবিত করো। কীরকম প্রস্তাবনা? তুমি কোনো প্রজেক্টে কোনো ধরনের ইনক্লুশন করতে চাও তোমার নিজস্ব মতের, তার জন্য তুমি একটা প্রজেক্ট আউটলাইন করে প্রস্তাবিত করলে, দ্যাট ইজ আ প্রপোজাল। নট অনলি প্রপোজাল টু প্রজেক্ট সাবমিশন, প্রপোজাল কিন্তু আমাদের যে কোনো ক্ষেত্রে প্রপোজ করাকেই বোঝায়। এনি কাইন্ড অফ প্রপোজ উইল বি আ প্রপোজাল। এবং এই প্রপোজাল গেস্টারে যে যে বাক্যগুলো লেখা হয়, মোস্ট অফ দেম ডিনোটস আ ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তার যে ন্যারেশন আছে সেটাকে, অর্থাৎ ন্যারেশন মিন্স ইফ ইট ইজ ইন আ ডাইরেক্ট স্পিচ, দেন আমরা সেটাকে চেঞ্জ করব ইনটু আ ইনডাইরেক্ট স্পিচ, অর ইফ ইট ইজ ইন আ ইনডাইরেক্ট স্পিচ উই উইল চেঞ্জ ইট ইনটু আ ডাইরেক্ট স্পিচ। তাহলে এখন ইম্পারেটিভ সেন্টেন্স যেটা রয়েছে, যদি আমরা সেটাকে চেঞ্জ করি তার ন্যারেশনকে, তাহলে অবশ্যই মনে রাখবে ফার্স্ট অফ অল যে মুডে ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে সেটা কিন্তু একটা ইম্পারেটিভ মুড, এবং সেটা যখনই চেঞ্জ হচ্ছে ইনটু অ্যানাদার ফর্ম, সেই ফর্মটা ডাইরেক্ট টু ইনডাইরেক্টে কি হয়ে যাবে? ইনফিনিটিভ মুড। তাহলে এই ইনফিনিটিভ মুড যখন চেঞ্জ হচ্ছে, অবভিয়াসলি বাক্যের যে ডাইরেক্ট স্পিচের গঠনটা সেটাও চেঞ্জ হয়ে গিয়ে ইনডাইরেক্ট স্পিচে একটা ইনফিনিটিভ মুডের যে বাক্যের গঠন হওয়া উচিত
সেখানে চলে আসবে। বলতে গেলে এই বাক্যটা কি? এই বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ মোডে রয়েছে। এই বাক্যটা কিন্তু তোমাদের ইম্পারেটিভ মোডে রয়েছে। তাহলে এখন এই যে বাক্যটা এখানে ইম্পারেটিভ মোডে রয়েছে, এই বাক্যটা যখন আবার ডাইরেক্টে আসছে তখন কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে এটা ইনফিনিটিভ মোডে চলে যাচ্ছে। তাহলে এই যে চেঞ্জ অফ মুড দুটো বাক্যে, if I change the narration, if I change it into a direct to a indirect, from a direct to indirect, তখন কিন্তু আমাদের এই ফর্মের চেঞ্জ আসতে আমরা লক্ষ্য করছি। এবং যখন ফর্মের চেঞ্জ হবে তখন কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে যে কোন কোন বেসিক চেঞ্জ না ঘটালে আমাদের ন্যারেশনটা সফল হবে না, we will not be successful to do the narration change। তাই জন্য আমাদেরকে যে বেসিক চেঞ্জেস অ্যান্ড দ্য ফর্মুলাস যেগুলোকে মনে রাখতে হবে সেগুলো এক এক করে আমরা দেখে নেব। তাহলে এখন প্রথমত আমাদেরকে দেখতে হবে যে রিপোর্টিং ভার্বের যে অংশটা রয়েছে সেখানে আমাদেরকে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করতে, অর্থাৎ দ্য ফার্স্ট স্টেপ ইন দ্য রিপোর্টিং ভার্ব পার্ট কি চেঞ্জ করতে হয় সেটা ডিপেন্ড করছে বাক্যের শৈলীর উপরে। অর্থাৎ যদি বাক্য শৈলীতে ধরা পড়ে বাক্যটা কোন ধরনের বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স তো আমরা জানি যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, কিন্তু ম্যাটার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটা কোন গেস্চারকে ডিনোট করছে সেটা কিন্তু বুঝতে হবে। ইজ ইট আ অর্ডার গেস্চার, ইজ ইট আ কমান্ড, ইজ ইট আ রিকোয়েস্ট, ইজ ইট আ অ্যাডভাইস অর আ প্রপোজাল। তাহলে এই যে ভেরিয়াস ফর্মসগুলো ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে সেটা কিন্তু বাক্যের গঠন দেখেই আমরা বুঝে যাব। তাহলে বাক্যের গঠন যদি বলে এইটা একটা কমান্ড বা এটা একটা রিকোয়েস্ট, তাহলে সেই অনুসারে কিন্তু আমাদেরকে বাক্যের যে ফাইনাইট ভার্বটা রয়েছে সেই ফাইনাইট ভার্বটা, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা, অ্যাকচুয়ালি এই রিপোর্টিং ভার্বটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। তাহলে এই রিপোর্টিং ভার্বটা যখন আমাদের চেঞ্জড হচ্ছে তখন আমরা কোন কোন শব্দ বসাবো সেটা কিন্তু নির্ভর করছে ওই বাক্যের ফর্মের উপরে। ফর্মটা যদি ডিনোট করে এটা একটা কমান্ড, তো রিপোর্টিং ভার্বেও আমরা চাইলে কমান্ড শব্দটা ইউজ করতে পারি। যদি সেটা অ্যাডভাইস হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্বে অ্যাডভাইস ইউজ করতে পারি। এরকম ভেরিয়াস কিন্তু আমরা বাক্যের মুডের উপরে ডিপেন্ড করে বাক্যের রিপোর্টিং ভার্বে কি বসবে সেটা কিন্তু বুঝতে পারবো। এই গেল ফার্স্ট অফ অল বেসিকটা। বেসিকের সেকেন্ড ফর্মুলায় কি আছে? সেকেন্ডে আছে যে রিপোর্টিং ভার্ব অংশটা শেষের পরেই which is the most important is linking up the reporting verb and the reported speech। অর্থাৎ ডাইরেক্টে যেখানে আমরা লক্ষ্য করতে পারছি যে she said to me আর go to market এই দুটো পোরশন এক নয়, এই দুটো পোরশন আলাদা আলাদা। যেখানে এই go to the market at once এটা কি? এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। অন্যদিকে এই she said to me এই অংশটা কিন্তু রিপোর্টেড কি ভার্ব। তাহলে দুটো একে অপরের থেকে পুরোপুরি আলাদা। তাহলে এই দুটো আলাদা পোরশনকে যোগ করতে গেলে আমাদেরকে কিন্তু বলেই দিয়েছে যে commas and inverted commas are removed using the word to। The commas and the inverted commas are removed using the to। তাহলে এখানে এই টুটা হচ্ছে মেন অস্ত্র। যে অস্ত্রটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের কিন্তু দুটো যে আলাদা আলাদা পোরশন রয়েছে ডাইরেক্টে থাকা, ইনডাইরেক্টে গেলে ওই যদি আমরা এই টিকিটটা অ্যাপ্লাই করে দিই তাহলে কিন্তু দুটো জুড়ে যাবে। তাহলে এই
ফেভিকলের আঠার মতো টুটা আমাদেরকে কিন্তু না বসালে এই দুটো ভাঙা পার্ট একসঙ্গে জুড়বে না। তাই জন্য এখানেও তোমরা দেখতে পাবে যে আমরা কিন্তু টু ইউজ করলাম। টু কোথায় ইউজ করেছি? যখন আমরা চেঞ্জ করেছি শি সেড টু মি গো টু দ্য মার্কেট এট ওয়ান্সকে ইনডাইরেক্ট স্পিচে, এখানে আমরা টু বসিয়েছি। তাহলে টু হয়ে গেল এখানে, সরি লিঙ্কার, টু এখানে অ্যাজ আ লিঙ্কার বসেছে। তাহলে এখন টুকে আমরা লিঙ্কার হিসাবে বসালাম। তাহলে এবারে আফটার টু আমাদের যে বাদবাকি পোর্শনটা রিপোর্টেড স্পিচে আছে সেটাকে কি করে আমরা প্লেস করব সেটা দেখে নিতে হবে। এখন আমরা সবাই জানি টু একটা ইনফিনিটিভ, এর ক্ষেত্রে ইউজ হয় অবভিয়াসলি। কারণ কি? কারণ আমরা টু প্লাস ভার্ব এটা একটা ফর্মে পড়েছি। নাও এক্ষেত্রে অবভিয়াসলি যে টুটা বসছে এটা কিন্তু ফর ইনফিনিটিভ পারপাস, কারণ আমরা প্রথমেই পড়ে নিয়েছি এর মুডটা চেঞ্জ হচ্ছে ইনফিনিটিভ মোডে। তাহলে ইনফিনিটিভ মিনস টু প্লাস ভার্ব, কারণ টু এর পরে যেটাই বসবে সেটা একটা ভার্ব হবে। তাহলে এখন এই টু দেন যে ভার্ব, অবভিয়াসলি আমাদের আগেও জানা রয়েছে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম। তাহলে এখন এই যে গো, এই গোটা কিন্তু গোয়ের যে প্রেজেন্ট ফর্ম আছে এই প্রেজেন্ট ফর্মকে ডিনোট করছে, গোয়ের কিন্তু প্রেজেন্ট ফর্মকে ডিনোট করছে। তাহলে এখন এই যে প্রেজেন্ট ফর্ম এটা কিন্তু ভুললে চলবে না, কারণ যদি প্রেজেন্ট ফর্ম না লেখো অর্থাৎ লিখে ফেলো যে she asked me to went to the market at once, then it will be a wrong thing। তাহলে আমাদেরকে সমগ্র ভুল বা এরার্স গুলোকে যদি বাঁচিয়ে চলতে হয় তাহলে কিন্তু বেসিক্যালি এই যে ভার্বের পোর্শনটা ইনফিনিটিভ বসানোর পোর্শনটা সেটা কিন্তু ভুল করলে চলবে না। তাহলে টু গো আমাদের এই অংশটা হয়ে যাওয়ার পরে বাদবাকি যা থাকবে অর্থাৎ যা লেফট পার্ট সেটা কিন্তু লেফট পার্ট অ্যাজ ইট ইজ বসে যাবে, যদি না কোনো চেঞ্জেবল ওয়ার্ড হয়। যেমন প্রোনাউন্স sometimes it will change according to the subjects or the listeners, speakers, everything, তার প্রোনাউন্স কিন্তু সেটা দেখে চেঞ্জ হয়। আবার বলা যেতে পারে যে ওয়ার্ডস গুলো আমরা সাধারণত জেনে এসেছি চেঞ্জেবল টু হোয়াট, তোমার ডাইরেক্ট টু ইনডাইরেক্টে, যেমন নাও চেঞ্জড ইনটু দেন, এইগুলো যে অবশ্যই কিন্তু সেই ওয়ার্ডস গুলোকে চেঞ্জ করতে আমরা ভুলবো না। নাও এটা তো গেল ইম্পারেটিভ সেন্টেন্সের যে তোমার বেসিক চেঞ্জ সেটা, কিন্তু ন্যারেশনে তুমি ইম্পারেটিভ সেন্টেন্সে বেসিক চেঞ্জ ঘটালে তারপরে যদি সেটা নেগেটিভ সেন্সে থাকে তখন কি করবে? নেগেটিভ সেন্সে থাকলেও খুবই সোজা। ব্যাপারটা হচ্ছে পুরো বাক্যটা তোমার একই হলো, কিন্তু যেহেতু তোমার বাক্যের মধ্যে ডাইরেক্টে একটা নট ইনক্লুডেড রয়েছে, এই নটটাকে আমাকে কিন্তু আবার ইনডাইরেক্টেও ফর্ম করতে হবে, ইনক্লুড করতে হবে। এই ইনক্লুশন অফ নট ইন দ্য ইনডাইরেক্ট সেন্টেন্স, তার জন্য আমাকে নটের পজিশনটা জানতে হবে, এই নো ওয়ার্ডসগুলোর পজিশনটা জানতে হবে। এবং সবসময় মনে রাখবে যখনই কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের নেগেটিভ সেন্টেন্সের বাক্য থাকবে সেক্ষেত্রে আমাদের নট যদি থাকে অবভিয়াসলি সেটা কিন্তু বাক্যে যে ইনফিনিটিভ রয়েছে অর্থাৎ টু প্লাস ভার্ব তার আগেই বসবে। যেমন এখানে খেয়াল করে দেখতে পারো বাক্যটায় রয়েছে কিঞ্জল সেড টু রুদ্রা ডু নট ওয়েস্ট ইউর টাইম, অর্থাৎ যে ডু নট রয়েছে এই ডু নটটা যে নেগেটিভ সেন্টেন্স ইমপ্লাই করছে, এই নেগেটিভ সেন্টেন্সে ডু নটটা কিন্তু চেঞ্জ হচ্ছে। কি ক্ষেত্রে? ডু নটটা নট টু এর অর্থাৎ ইনফিনিটিভের এখানে এই যে টু ওয়েস্ট তার আগে বসেছে, তার আগে বসেছে। এই যে নট এটা কিন্তু এই টু ওয়েস্টের আগে বসেছে। তাহলে নট কখন বসবে? নট সবসময় ইনফিনিটিভের
ইনফিনিটিভের আগে বসবে। এটা কিন্তু আমাদেরকে চিরকালে মনে রাখতে হবে। অলওয়েজ বিফোর, অলওয়েজ বিফোর, এটা কিন্তু ভুললে চলবে না। তাহলে এই গেল আমাদের বেসিক ফর্মুলা অফ চেঞ্জিং ইম্পারেটিভ সেন্টেন্স from direct to indirect or indirect to direct. To get update, please subscribe the channel and press the bell icon.